সো আজকে আমরা কথা বলবো হলো দুটো টিম নিয়ে। ফার্স্ট হলো লখনৌ এবং সেকেন্ড হলো কেকেআর। তোমরা যারা কলকাতার ফ্যান ভিডিওটা দেখছো ওয়েট করো, সেকেন্ড হাফে মানে সেকেন্ড পার্টে ভিডিওর আমি কলকাতা নিয়ে কথা বলবো। ফার্স্ট একটু লখনৌ নিয়ে কথা বলে নিই, ঠিক আছে? তারপরে কলকাতা আসছি। সো ফার্স্টে লখনৌ নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট অফ অল লখনৌর স্কোয়াড নিয়ে আলোচনা করি। সো সেখানে সবার ফার্স্টে আছে হলো ঋষভ পান্থ, ক্যাপ্টেন, সবচেয়ে দামি প্লেয়ার তোমার আইপিএলের, এখনও অবধি আইপিএল হিস্ট্রির সবচেয়ে দামি প্লেয়ার। তারপরে আছে নিকোলাস পুরান। এটাও যদি ঋষভ পান্থ না থাকতো নিকোলাস পুরানই ভাই ক্যাপ্টেন হতো, রিটেন করেছিল নিকোলাস পুরানকে। সো ফাড়ু প্লেয়ার আছে। তাছাড়া ওদিকে আছে হলো ডেভিড মিলার। ডেভিড মিলার ভাই জানি আমরা কী প্লেয়ার, ঠিক আছে? আলাদা করে কিছু বলার নেই ডেভিড মিলারকে নিয়ে। এডেন মার্কারাম, ওদিকে হিম্মত সিং, আয়ান জুয়েল আর ম্যাথিউ ব্রিডস। সো এরপরে যদি আমরা অলরাউন্ডার আসি তোমার লখনৌ, সো ফার্স্টে আছে হলো মিচেল মার্শ। মিচেল মার্শ ফার্স্টে একটু কনফিউশন চলছিল থাকবে কি না, সো ফাইনালি আছে মিচেল মার্শ, তোমার ওপেনিং করতে পারে, চান্স আছে একটা। এছাড়া ওদিকে আছে হলো আব্দুল সামাদ আছে, তোমার ওদিকে শাহবাজ আহমেদ আছে, আর ইউবরাজ চৌধুরী, রাজবর্ধন, আর আগের বছরে আয়ুষ বাদনী আছে। ভাই এই প্লেয়ারটা কিন্তু মানে দারুণ প্লেয়ার, মানে ফাইনালে রানস করেছে, মানে পুরো সিজনে মানে কন্টিনিউয়াসলি রান করতে থাকে, মানে দারুণ প্লেয়ার। এই প্লেয়ারটাকে নিয়ে ভাই কথাই হয় না ভাই, প্লেয়ারটাকে নিয়ে কেউ। আইপিএলের টাইমে কথা হয়, হ্যাঁ ভাই খুব ভালো প্লেয়ার, আইপিএল ভুলে যায়, সবাই ভুলে যায় ভাই। সো এই একটা খুবই ভালো প্লেয়ার আছে লখনৌ। আর একটা লখনৌ অলরাউন্ডার আছে ভাই, আমি পার্সোনালি এর যা খেলা আমি দেখেছি আন্ডার-19-এ, আমি চাই ভাই একে খেলাও। এই প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার তৈরি হবে, প্লিজ একে খেলাও। সেটা হলো আশনির কুলকার্নি। ভাই প্লেয়ারটা দারুণ প্লেয়ার। একটু মানে আগের বছর দুটো ম্যাচ মেবি খেলেছিল তোমার, দুটো ম্যাচ, ফার্স্ট ম্যাচেও তোমার 0 বা 1 এরকম করে আউট হয়েছিল। সেকেন্ড ম্যাচে তোমার কলকাতার সাথে ছিল, সেটা তোমার রমনদীপ একটা ভয়ঙ্কর ক্যাচ ধরেছিল, ধরে যার জন্য বেস্ট ক্যাচ পেয়েছিল সিজনে রমনদীপ। যাই হোক, বাট তোমার এই প্লেয়ারটাকে খেলাও, প্লিজ খেলাও প্লেয়ারটাকে। এরপরে যদি বোলিং আসি, সো সেই পুরনো আবেশ খান ফিরে এসছে আবার তোমার লখনৌতে। তারপরে ওদিকে আছে আকাশদীপ আছে, তোমার রিসেন্ট টেস্ট খেললো তোমার ইন্ডিয়ার হয়ে। তারপরে ওদিকে আছে হলো দিবেশ সিং, আকাশ সিং, ওদিকে তোমার সিদ্ধার্থ, আর এরপরে আগের বছরও যে সামার জোসেফকে নিয়েছিল সেই সামার জোসেফ আছে। আর এছাড়াও আছে হলো মহসিন খান আছে, বিষ্ণুই আছে, ভালো স্পিনার একটা ওদের। আর ওদিকে মায়াঙ্ক যাদব আছে। এবার মায়াঙ্ক যাদবের চোট নিয়ে যা কথাবার্তা চলছে তোমার, মানে এখনও বলতে পারো কাইন্ড অফ পুরো শিওর হওয়া যাচ্ছে না মায়াঙ্ক যাদব খেলবে কি না। যদি মায়াঙ্ক যাদব না খেলে, মেবি আমি একটা জাস্ট বলছি, মেবি ওর জায়গায় শার্দুল ঠাকুর ঢুকতে পারে। যেহেতু শার্দুল ঠাকুর তো এবার আনসোল্ড গেছে, এবং শার্দুল ঠাকুরকে প্র্যাকটিস করতে দেখা গেছে তোমার লখনৌর নেটে। এবার নেট বোলার হিসেবেও প্র্যাকটিস করতে পারে, বা হয়তো যদি মায়াঙ্ক যাদব না খেলে তার জায়গাও খেলতে পারে। দেখা যাক সেটা কী হবে, সেটা আমি জানিয়ে দেবো পরে। সো লখনৌ যদি প্লেইং 11 নিয়ে বলি, একটা জিনিস বলবো, লখনৌর প্লেইং 11 একটু অদ্ভুত আছে। মানে বলতে পারো এদের ব্যাটিং পুরো তোমার মানে ওভারসিজ প্লেয়ারের উপর নির্ভর, আর এদের বোলিং পুরো ইন্ডিয়ান, ঠিক আছে? বলছি এই ব্যাপারটা শোনো। ফার্স্টে ওপেনিংয়ে আসবে হলো ওদিকে মিচেল মার্শ আর এডেন মার্কারাম। তারপরে 3-এ বলতে পারো পান্থ খেলবে। দেখো পান্থ, আমার মনে হয় পান্থ নিজেকে প্রমোট করবে, যেহেতু T20 ওয়ার্ল্ড কাপে তোমার 3-এ খেলেছিল। সো পান্থ ওপেনও করতে পারে, বলা যায় না। তোমার মার্কারাম হয়তো 3-এ খেলছে, ওপেনও করতে পারে। সো এই এরা মানে টপ 3 এরাই খেলবে। তারপর ওদিকে হলো 4-এ পুরান আছে, 5-এ ওদিকে আয়ুষ বাদনী। এদিকে ওটা এক্সচেঞ্জ হতে পারে, আয়ুষ বাদনী আগে নামলো, ওদিকে নিকোলাস পুরান পরে নামলো, এটাও হতে পারে। পুরোটাই নির্ভর করছে সিচুয়েশনের উপর। তারপর হলো ডেভিড মিলার। ডেভিড মিলারের মোটামুটি মানে ঠিকঠাক জায়গায় আছে বলা যায় ডেভিড মিলার। তারপরে ওদিকে আব্দুল সামাদ। আব্দুল সামাদ ভালো তোমার ফিনিশিং করে দিতে পারবে এখানে। ওদিকে এরপরে বিষ্ণুই নামবে, ভালো একটা স্পিন অ্যাটাক ওদের কাছে। তারপরে ওদিকে আবেশ খান, মহসিন খান, আর ওদিকে আকাশদীপ, এই 3টে স্পেসার খেলতে পারে। এরপরে যদি সেকেন্ডে বোলিং হয় আর মায়াঙ্ক যাদব ফিট থাকলে মায়াঙ্ক যাদবকে তুমি 12th ম্যান হিসেবে রাখতে পারো। তারপরে ওদিকে যদি মায়াঙ্ক যাদব ছাড়াও আমি আরও কিছু অপশান আমি দিয়ে রাখছি। ওদিকে আশনির কুলকার্নিকে তুমি রাখতে পারো, শাহবাজ আহমেদকে রাখতে পারো। আমি আশনির কুলকার্নি বা শাহবাজ আহমেদ দুজনকে কিন্তু আমি অ্যাজ আ মানে সেকেন্ডে আমি হিসেবে ভেবে বলছি না, মানে সেকেন্ড বোলিং হিসেবে ভেবে বলছি না, আমি জাস্ট নর্মালি আমি সাজেস্ট করলাম। এই দুজনই অলরাউন্ডার আছে, সো এই দুটো নাম সাজেস্ট করলাম। আর যদি মায়াঙ্ক যাদব না খেলে, সেই জায়গায় যদি শার্দুল ঠাকুর ঢোকে,
তো 2.5 করে সব বোলারই ঢুকবে, ঠিক আছে। আর ব্যাটও মোটামুটি করে দিতে পারে শার্দুল ঠাকুর। সো এই ছিল তোমার লখনৌর প্লেইং 11 নিয়ে কথা বলা। সো যদি পজিটিভ নেগেটিভের কথা আসি, তো এখানে ফার্স্টই বলবো যেটা, এদের স্পিনারে কিন্তু মানে বিষ্ণু ছাড়া স্পিনিংয়ের খুব কিন্তু অভাব বলা যায়, ঠিক আছে। এক মার্কারাম পার্ট টাইমার করে দিতে পারে কিছু ওভার বার, ওদিকে শাহবাজ তো আমার মনে হয় না প্লেইং 11 খেলবে, ঠিক আছে। এই যা ওদের কাছে স্পিনার ভাই, কুড়িয়ে কাড়িয়ে স্পিনার, তাছাড়া কোনো মেন বোলার স্পিনার কম আছে এদের, ঠিক আছে। তাছাড়া আর তোমার পজিটিভ পয়েন্ট বলতে গেলে তোমার ব্যাটসম্যানদের খুব পজিটিভ আছে, ফাস্ট বোলিং পজিটিভ আছে, ব্যাটসম্যান ম্যাক্সিমাম তো সব ওভারসিজ প্লেয়ারেরই ব্যাটসম্যান। সো এই ছিল লখনৌ নিয়ে কথা বলা। এবারে আসি কলকাতার টিম নিয়ে। সো কলকাতার স্কোয়াড নিয়ে কথা বলতে গেলে ফার্স্টই এদের ক্যাপ্টেন তোমার অজিঙ্ক্য রাহানে। আমি এদের কিছু আপডেটস নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে, এই ভিডিওটাও চেক আউট করতে পারো। এরপরে অজিঙ্ক্য রাহানে ছাড়াও ব্যাটিংয়ে আছে ওদিকে রিঙ্কু সিং, তারপরে কুইন্টন ডিকক তোমার আইপিএলে ভালোই পারফরমেন্স করে, এটাও একটা ভালো পিক তোমার বলতে পারো কলকাতার জন্য। এরপর আছে হলো গুরবাজ, তারপর আছে হলো অঙ্কিশ রঘুবংশী। এই প্লেয়ারটা আগের বছরও খেলেছিল, ভালো খেলেছিল কিন্তু। সো এই প্লেয়ারটাকে একটু মাঝা ঘষা করা লাগবে কলকাতাতে। তারপরে ওদিকে আছে মনীষ পান্ডে, রবমান পাউল, ওদিকে তোমার সিসোদিয়া, লুভনিত সিসোদিয়া আছে প্লেয়ারটা, ওই প্লেয়ারটা আছে এখানে। দেখো গুরবাজ আগেরবারও ছিল, গুরবাজ এজ আ ব্যাকআপ মানে কিপার কলকাতার বলতে পারো। মেন কিপার হিসেবে আমার মনে হয় খেলবে হলো ডিককি। আর ওদিকে আমার মনে হয় মনীষ পান্ডেকেও চান্স দেওয়া উচিত, ঠিক আছে। আমি তোমার অঙ্কিশ রঘুবংশীকে নিয়ে বললাম, বাট আমার মনে হয় তার চেয়ে বেশি মনীষ পান্ডেকে চান্স দেওয়া উচিত। কারণ দেখো মনীষ পান্ডে আগের বছর যদি দেখা যায়, আগের বছর একটাই ম্যাচ ছিল যদ্দূর মুম্বাইয়ের সাথে ছিল কলকাতার, ওই ম্যাচটা ফটাফট মানে উইকেট পড়ে গেলে ওই একটা ম্যাচে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নামানো হয়েছিল মনীষ পান্ডেকে। মনীষ পান্ডে ভালো খেলেছিল, তারপরে কলকাতা যেন জাস্ট ভুলে গেল, ভাই তোমার কাজ হয়ে গেছে, তুমি বেরিয়ে যাও, আর কোনো মানে এরকম। সো আমার মনে হয় চান্সটা ডিজার্ভ করে, চান্স পাওয়া উচিত। আর কলকাতার জন্য এটা অবভিয়াসলি ভালো হবে। সো আমি বলবো মনীষ পান্ডেকে অবভিয়াসলি চান্স দিক কলকাতা এবছর, আচ্ছা, সেও নিজেকে প্রুভ করুক। এরপরে অলরাউন্ডার আছে হলো কলকাতার এবছর সবচেয়ে বড় দামি প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার, ঠিক আছে। এই ভেঙ্কটেশ আয়ার দেখো একটা জিনিস আমি বলছি, ভেঙ্কটেশ আয়ার এখনও অব্দি আইপিএল যা পারফরমেন্স করেছে না বিশাল ওভার দ্য টপ, না একেবারে পাতে দেওয়া যায় না এরকম খারাপ, মাঝামাঝি ঠিকঠাক খেলেছে। যে মানে এমন কিছু ম্যাচ হয়তো যেদিন মানে ওর খুব ইম্পর্ট্যান্ট সেদিন খেলেও দিয়েছে, এমন কিছু ম্যাচ হয়তো ওর খুব দরকার সেখানে ডুবিয়েছে। সো অ্যাভারেজ প্লেয়ার আছে, বাট সেই প্লেয়ার যখন 23 কোটির উপরে তোমার নিচ্ছে, এটা মানে তোমার টিম স্পেন্ড করছে, তারপরে যদি না খেলতে পারে ভাই, এবছরে দেখো নয় জিরো নয় হিরো এরকম মানে পজিশনে দাঁড়িয়ে আছে ভেঙ্কটেশ আয়ার। নয় উদুম খিস্তি হবে, নয় তোমার প্রশংসা হবে, বাট যা প্লেয়ার তোমার যা পোটেনশিয়াল আছে বা যা খেলেছে তার ডবল তোমার এবছর খেলতে হবে। একটা আলাগই বাইরের একটা চাপ আছে, এই অ্যামাউন্টের চাপ। এছাড়াও অনুকূল রয় আছে, ওদিকে তোমার রাসেল, নানিন, এদেরকে কী করে ভুলি ভাই কলকাতার টিমে। ওদিকে আছে হলো মঈন আলী, আর ইন্ডিয়ার ছোটোখাটো গ্লেইন ফিলিপস বলা যায় তোমার ছিল রমনদীপ। ভাই এ যা ফিল্ডিং করে তুমি দেখলে জানবে, ঠিক আছে। ব্যাটিংও তোমার পাওয়ার হিটিং ব্যাটিং করে, ঠিক আছে। বোলিংটা খুব একটা আমি সেরকম দেখিনি, ঠিক আছে, বোলিং নিয়ে খুব একটা কিছু বলতে চাই না, বাট ব্যাটিং আর ফিল্ডিং তো ভালো। কলকাতা অলরাউন্ডার কিন্তু ভাই সলিড আছে, ভাই সলিড অলরাউন্ডার আছে, মানে মোটামুটি সবাই ভালো বলেছে, ঠিক আছে। কেউ আননোন নাম বা সেরকম কিছু নেই, অলরাউন্ডার কিন্তু বেশ সলিড আছে সবকটা টিমের মধ্যে। এবারে যদি বোলিংয়ে আসি, বোলিংয়ে ফার্স্টে ভাই নোকিয়া, মানে এই যে নোকিয়া মানে কতটা ভালো বা খারাপ হবে কাইন্ড অফ ভাগ্যের ওপর নির্ভর করছে। কারণ 2022 বা 23 আমার যদি মনে করছে সেই টাইমে মানে বাঘা বল করতো, ঠিক আছে নোকিয়া। লেকিন কিন্তু আগের বছরে সবাই আমরা দেখেছি ভাই নোকিয়া কী মার খেয়েছে, ভাই কী মার খেয়েছে, ঠিক আছে। এবছর যেগুলো প্র্যাকটিস ম্যাচ চলছে তোমার কলকাতার যা ভিডিও ছাড়ছে, সেখানেও তো দেখছি ভাই ফুল টাচ করছে, পায়ে বল করছে, উদুম মার খাচ্ছে, ঠিক আছে। দেখা যাক কলকাতার ফ্যানরা কি দেখতে পায় লাস্ট অব্দি। তারপরে ওদিকে ভাইভা বড়োরা আছে, ওদিকে হর্ষিত রানা আছে, তারপর অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন, ওদিকে তোমার মায়াঙ্ক মার্কান্ডে। এটাও কিন্তু মানে এই প্লেয়ারটা যে বছর উঠেছিল মুম্বাইতে খতরনাক হয়ে উঠেছিল, দেখা যাচ্ছে কলকাতায় বছর কী করে। তারপরে বরুণ চক্রবর্তীও আছে, আর অ্যাট দ্য লাস্ট উমরান মালিক ছিল, কিন্তু এই কিছুদিন আগে 1-2 দিন আগে
উমরান মালিক তোমার চোটের জন্য রুল আউট হয়ে গেল এবং তার জায়গায় ঢুকলো হলো চেতন সেকারিয়া। এখানে কলকাতার কাছে কিন্তু একটা পজিটিভ পয়েন্ট আছে যেটা অন্য কোনো দলের কাছে সাধারণত কিন্তু নেই, সেইটা আমি পরে আসছি। ফার্স্টে একটা প্লেইং 11 বানিয়ে নিই চলো। সো যদি কলকাতার প্লেইং 11 নিয়ে বলতে হয়, সো ফার্স্টেই ওপেনিং করবে হলো ডিকক, সাথে হলো সুনীল নারিন। আমার মনে হয় পার্টনারশিপটা ভালো একটা ওপেনিং পার্টনারশিপ হতে পারে কলকাতার জন্য। তারপরে তিনে ওদিকে অজিঙ্ক্য রাহানে। এবার দেখো, আমি পার্সোনালি চেয়েছিলাম যে তিনে মনীষ পান্ডে নেব, কারণ মনীষ পান্ডে চাইলে অ্যাঙ্কারেরও খেলা খেলতে পারে, যদি সেরকম পজিশনে মারতেও পারে। সো যেহেতু ক্যাপ্টেন, সো থাকতে তো হবেই টিমে, ঠিক আছে। সো এই জন্য মনীষ পান্ডের জন্য ব্যাপারটা চাপ হয়ে গেল। আবার মনীষ পান্ডে এবছর পুরো বেঞ্চে বসে থাকবে, মানে বেচারা কপালই খারাপ। যাই হোক, তারপরে তিনের পরে হলো চারে ভেঙ্কটেশ আইয়ার, তারপরে ওদিকে পাঁচে হলো রিঙ্কু সিং, আর ছয় হলো রাসেল। আমার মনে হয় এরা দুজন ভালো ফিনিশ করতে পারবে। আর তাছাড়াও একটা অ্যাড অন করে দেওয়া যায়, আর একটা ফিনিশার বলতে পারো, সেটা হলো রামানদীপ। এও একটা ভালো পাওয়ার হিটার প্লেয়ার আছে। তারপরে ওদিকে আছে হর্ষিত রানাও ব্যাট কিন্তু চালিয়ে দিতে পারে বলছি, ঠিক আছে, বলছি না ভালো করে ব্যাট চালিয়ে দিতে পারে। আর এরপরে আছে হলো নোকিয়া। এই নোকিয়া কী যে করবে দেখা যাক। তারপরে শেষ হলো বৈভব অরোরা, আর ওদিকে বরুণ চক্রবর্তী। এই প্লেইং 11, ঠিক আছে। এরপরে যদি সাবস্টিটিউশনের কথা বলা হয়, সো সাবস্টিটিউশনে আমি চারটে প্লেয়ারকে আমি রাখছি, ঠিক আছে। দুটো ব্যাটসম্যান, দুটো বোলার। ব্যাটসম্যান দুটো হলো, এক হলো অঙ্কুশ রঘুবংশী, আর এক হলো মনীষ পান্ডে। আর ওদিকে দুটো বোলার বলতে গেলে, এক হলো অনুকূল রায়, আর এক হলো চেতন সেকারিয়া। এই তোমার মানে প্রপার প্লেইং 11 প্লাস আরও চারটে প্লেইং 15 বলতে পারো, ঠিক আছে। কলকাতার জন্য একটা বলে আমি দিলাম। তোমাদের যদি মনে হয় না কোনো জায়গায় চেঞ্জ করবে বা কোনোটা তোমাদের ভালো মনে হয়, সো সেটা কমেন্টে জানাবে। সে তুমি কলকাতার বলো বা লখনৌর বলো, সেটা তুমি কমেন্টে জানিয়ে দাও। আর ওদিকে যেটা বলছিলাম, সেটা হলো কোনো টিমের কিন্তু স্পিন অতটা পাওয়ারফুল নয়। একজন বা দুজন আছে যারা প্রপার ভালো স্পিনার, তাছাড়া কিন্তু স্পিনিং সবার উইক। কিন্তু কলকাতার কিন্তু স্পিনার ভালো স্ট্রং আছে। বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারিন আছে, ওদিকে মঈন আলী আছে, তারপরে ওদিকে মায়াঙ্ক মার্কান্ডে আছে। মানে এদের কাছে স্পিনার কিন্তু সলিড আছে। কিন্তু এদের আবার উইকনেস হলো একটু মানে ফাস্ট বোলিংয়ে, ঠিক আছে। এদের ফাস্ট বোলিং একটু নড়াচড়া আছে, ঠিক আছে। দেখো, আমি হর্ষিত রানাকে একটা জিনিস বলবো, হর্ষিত রানা যদি ওডিআইতে বা এতে ভালো বল করুক, আমার মনে হয় টি-20টা কিছুটা হর্ষিত রানার ভাগ্যের জোরে চলে। মানে ভাগ্যের জোরে মিনস আমি যেটা বলতে চাইছি সেটা হলো, কোনো ম্যাচে চলে, কোনো ম্যাচে চলে না, অত এফেক্টিভ বোলার না, ঠিক আছে। আমার যেটা মনে হয় টি-20তে, ওডিআইতে ভালো খেলেছে অনেস্টলি আমি বলবো। কিন্তু তোমার হর্ষিত রানার দিকে ভাইভাওয়ারও এও একটু মানে আনএক্সপিরিয়েন্স বোলার বলা যায়, ঠিক আছে। মানছি আগে খেলেছে কলকাতার, বাট তাও অতটা পাওয়ারফুল বা ইম্প্যাক্টফুল ফাস্ট বোলার না। যেটা একজন আছে সেটা হলো নোকিয়া। তার নোকিয়া অলরেডি প্র্যাকটিস ম্যাচে যা দেখছি এবং আগের বছর আইপিএলে যা মার খেয়েছে, সো নোকিয়ারও একটু ভয় আছে, ঠিক আছে। এবারে তুমি বলতে পারো যে রাসেল তো উইকেট নেয়। দেখো, রাসেলকে কিন্তু আমি একটা জিনিস বলবো, রাসেল স্কিলের চেয়ে বেশি রাসেল উইকেট পায়, কারণ রাসেলের বলে সবাই মারতে গিয়ে আউট হয়, ঠিক আছে। সেই জন্য রাসেল উইকেটটা পায়। সো রাসেলও কিন্তু এফেক্টিভ ফাস্ট বোলার নাই, বারবার করে বলছি কিন্তু, ঠিক আছে। ওইভাবে পাওয়ারফুল বা এফেক্টিভ বোলার কিন্তু নেই ফাস্ট বোলার। সো চেতন সেকারিয়াও আর একজন আছে, আমি বলে রাখলাম। এও তোমার একই বলতে পারো, ঠিক আছে। এফেক্টিভ ফাস্ট বোলারের কিন্তু অভাব আছে কলকাতা, কিন্তু স্পিনার সলিড আছে, ব্যাটসম্যানও ঠিকঠাক আছে, ঠিক আছে। সো এই ছিল কলকাতার লখনৌ নিয়ে আলোচনা করার, ঠিক আছে। সো এর আগে আমি 3টে ভিডিও দিয়েছি, 3টে ভিডিওতে 6টা, এই নিয়ে 8টা, টোটাল 8টা টিম নিয়ে আমাদের কথা বলা হয়ে গেছে, ঠিক আছে। যদি তুমি না দেখে থাকো, বাকি এই 3টে ভিডিও তুমি দেখে এসো। এবং এরপরে লাস্ট ভিডিও আসবে 2টো টিম নিয়ে, বাকি লাস্ট 2টো টিম নিয়ে, সেই টিম দুটো নিয়ে কথা বলবো। এবং পরের দিন থেকে আইপিএল স্টার্ট, আরও বেশি মস্তি হবে। সো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, টাটা।